ইশরাককে মেয়রের চেয়ারে বসাতে সপ্তম দিনের মতো রাজপথে সমর্থকরা। কাকরাইল অবরোধে বন্ধ যান চলাচল। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কিছুক্ষণ পর। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনসিপির। ইসির পুনর্গঠন ও স্থানীয় ভোটের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ। সরকারের সঙ্গে আলোচনার পরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। 5 দিন কলম বিরতির পর এবার অবস্থান কর্মসূচি। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট দেওয়া শুরু। এবারও শতভাগ অনলাইনে বিক্রি। প্রথম আধা ঘন্টায় 30 লাখ হিট। যাত্রীদের সুবিধায় ভেন্ডিং মেশিন বসানো হলেও নেই ইন্টারনেট সংযোগ। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন যত কিছুই কন সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়ও নাই। দখল দূষণে মৃতপ্রায় ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। প্রতিদিন মিশছে অন্তত 90 টন ময়লা। তলদেশেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো রাজপথে সমর্থকরা। সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে জড়ো হন হাজারো মানুষ। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্লোগানে দাবি জানান ইশরাককে দ্রুত শপথ পড়ানোর। এর আগে নগর ভবনেও মিছিল করেন ইশরাক সমর্থকরা। এদিকে ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে কিছুক্ষণ পর আদেশ দেওয়ার কথা রয়েছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেবেন। হাইকোর্টের এ আদেশকে কেন্দ্র করেই নেতাকর্মীরা জড়ো হন মৎস্য ভবন ও হাইকোর্ট এলাকায়। এতে সড়কে যান চলাচলে ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ এবং হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ কিন্তু রাজধানীর যে মৎস্য ভবন রয়েছে সেই মৎস্য ভবনে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করছে। সকাল 11টার পর থেকে তারা মূলত এই মৎস্য ভবন এলাকায় আসেন এবং তারপরই কিন্তু এই যে মৎস্য ভবন এলাকাটি রয়েছে সেই পুরো এলাকায় কিন্তু তারা হচ্ছে যে দলে দলে কিন্তু তারা এই যে গোল চত্বর রয়েছেন এই গোল চত্বরে তারা আসতে শুরু করেন এবং মুহুর্মুহুর স্লোগান কিন্তু এখন পর্যন্ত দিচ্ছেন। এবং সেই সঙ্গে কিন্তু তারা প্রথমে এর আগে কিন্তু সকাল 10টার পরপরই কিন্তু নগর ভবন রয়েছে। নগর ভবনে এক অংশ কিন্তু সমর্থকরা কিন্তু প্রথমে তারা যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের ভিতর প্রবেশ করেন। তারপর তারা একটি ব্যানার নিয়ে মূলত যে রাজধানীর যে মৎস্য ভবন রয়েছে সেই মৎস্য ভবনে আসার এক পর্যায়ে তারা মূলত যে উত্তর এবং দক্ষিণের মহানগরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু একে একে পুরো মৎস্য ভবন এলাকা অবরোধ করেন এবং অবরোধ করার পরপরই তারা এখানে স্লোগান দিচ্ছেন, নানান স্লোগান তারা মূলত দিচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল তাপস মেয়র নির্বাচিত হন। একই বছরে 2 ফেব্রুয়ারি ভোটের ফলের গ্যাজেটের প্রকাশ করে নির্বাচন কমিশন শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালে 3 মার্চ মামলা করেন ইশরাক। এর পরপরই কিন্তু আমরা দেখছি যে গত 7 দিন ধরে তারা নানান কর্মসূচির মাধ্যমে প্রথম 6 দিন তারা নগর ভবনের সামনের দিকে অবস্থান করেন এবং নানা কর্মসূচি তারা সেখানে পালন করেন এবং আজ সপ্তম দিন চলছে। সপ্তম দিন তারা নগর ভবন থেকে তারা আজ রাজধানীর যে মৎস্য ভবন রয়েছে সেই মৎস্য ভবন পুরো এলাকায় তারা বসে পড়েছেন এবং দিচ্ছেন নানান স্লোগান। সেই সঙ্গে আমরা দেখছি যে মূলত যে এই মৎস্য ভবনে তারা অবরোধ করার ফলে কিন্তু এখানকার যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই আশেপাশের এলাকার কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু অনেকে ভোগান্তিতেও পড়েছে। তো সবকিছু তাদের এখান থেকে যে স্পষ্ট বার্তা যতক্ষণ পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। আমরা আমাদের আরেক সহকর্মী আছে হাইকোর্টে আফজাল হোসেন, আমরা তার কাছে একটু যেতে চাই বিস্তারিত খবর জানার জন্য।
12:30টায় ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিটটি হয়েছে সেই রিটের আদেশ দিবেন গতকালকে, এমনটি কিন্তু হাইকোর্টের যে দ্বৈত বিচারপতির বেঞ্চে যে শুনানি হয়েছিল তারা জানিয়েছেন। আজকে কিছুক্ষণ শুনানি হতেও পারে, যদি দুপক্ষের অ্যাডিশনাল বা অতিরিক্ত কোনো বক্তব্য থাকে সেটি তারা দেবেন। আর ইশরাকের পক্ষের আইনজীবীরা যেটি বারবারই বলছেন যে আদালত রায় দিয়েছেন 27 মার্চ এবং রায়ের পরে ইসির তরফ থেকে কোনো আপিল করা হয়নি, তারা গেজেট প্রকাশ করেছেন। এখন গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে প্রার্থীকে শপথ সেই অনুযায়ী আগামী সোমবার শপথ পড়ানোর মেয়াদ শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি শপথ না হয় তাহলে গুরুতর আদালত অবমাননা অর্থাৎ আদালতের রায়ের লঙ্ঘন হিসেবে বিষয়টিকে ধরে নেওয়া হবে। সেই বিষয়টি ইশরাকের আইনজীবীরা বারবার যেটি বলার চেষ্টা করছেন। আর ইশরাকের আইনজীবীদের আরেকটি পয়েন্ট তারা তুলে ধরার চেষ্টা করেছেন যে এই মামলায় বিবাদী পক্ষ ছিলেন নির্বাচন কমিশন অথবা যে মেয়রকে অবৈধ ঘোষণা করা হয়েছে তারা এই মামলায় বিবাদী বা সংশ্লিষ্ট পক্ষ, তারা কোনো আপিল না করে অর্থাৎ নির্বাচনের ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে তারা কোনো আপিল করেননি। আপিল না করে তৃতীয় একজন পক্ষ যিনি মামলায় সংক্ষুব্ধ নন বা মামলার সংশ্লিষ্ট নন তিনি এসে হাইকোর্টে রিট করলেন এবং যেহেতু নির্বাচনের ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করার একটি ফোরাম এখনও রয়েছে, সেখানে না গিয়ে হাইকোর্টে এসে রিট করেছেন, সেই কারণে এই রিটটি চলতে পারে না। এটি ইশরাকের আইনজীবীদের পক্ষে আদালতের যুক্তিতর্ক উপস্থাপন ছিল। একই সঙ্গে শপথ না পড়ানোর সিদ্ধান্তের ক্ষেত্রে আইনজীবীদের যুক্তি ছিল যে নির্বাচনী ট্রাইব্যুনালের প্রতিটি পদে পদে আইন লঙ্ঘন করা হয়েছে। ইশরাকের যে আর্জি ছিল নির্বাচনী ট্রাইব্যুনালে সেই আর্জিতে ইশরাক কখনোই নিজেকে মেয়র ঘোষণা চাননি, তিনি চেয়েছিলেন ফলাফল বাতিল চেয়েছিলেন এবং পুনরায় ভোট গ্রহণ চেয়েছিলেন। তারপরেও কিন্তু আদালত নিজে থেকে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে, এটি অবৈধ হয়েছে এবং মামলার বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হয়েছে এটি কিন্তু তুলে ধরেছেন, সেই কারণে এই রিটটি করা হয়েছে। যাই হোক, সব দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে এবং আজকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আদেশ দিবেন। আদেশ কি দেয় সেটি আমরা তাড়াতাড়ি বা সরাসরি জানাতে পারবো। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে এবং তার আগে যুক্ত ছিলাম মৎস্য ভবন থেকে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় ভোট আয়োজনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এনসিপি। এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং একই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দ্রুত নির্বাচন নেওয়ার উদ্যোগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে নির্বাচন কমিশনের সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা বলছে যে গত কয়েক মাসের যে কার্যক্রম নির্বাচন কমিশনের, তাতে তারা কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না। কারণ এই আস্থা না রাখতে পারার কারণেই তারা বলছে যে এই কমিশনকে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা সে নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। তারই জের ধরে বলছে যে সংস্কার কমিশনের যেসব প্রস্তাব, সেই প্রস্তাবের আলোকেই নির্বাচন কমিশন পুনর্গঠনের তারা দাবি জানাচ্ছেন এবং বলছেন যে পরীক্ষামূলক হিসেবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আসলে পরীক্ষা নেয়া এই কমিশনের, সেই পরীক্ষায় যদি আসলে উত্তীর্ণ হতে না পারেন তাহলে জাতীয় নির্বাচন বর্তমান কমিশনের অধীনে কখনোই কোনোভাবে সুষ্ঠুভাবে সম্ভব নয়। তারা বলছেন যে ইশরাকের গেজেট প্রকাশের মধ্য দিয়েই যে তারা যে পক্ষপাতমূলক আচরণ করেছে সেই বিষয়টি নিয়ে তারা আসলে সংক্ষুব্ধ। জাতীয় নাগরিক পার্টি তারা বলছে যে নির্বাচন কমিশন হতে হবে নিরপেক্ষ, কারণ একটি জাতির স্বার্থে সুষ্ঠু নির্বাচন করতে গেলে এই কমিশন দিয়ে আসলে সম্ভব না। তারা যেহেতু যে তারা শুরুতেই যে পক্ষপাতমূলক আচরণ করছেন এবং পক্ষপাতমূলক যে কর্মকাণ্ড সেটি তাদের সন্দেহের মধ্যে এসে পড়েছে, যার কারণে তারা বলছে যে সংস্কার কমিশনের যেসব প্রস্তাব সেই প্রস্তাবের আলোকে যাতে করে নির্বাচন কমিশনের পুনর্গঠন করা হয় সেই দাবিতে তারা আসছে। এবং আমরা দেখেছি যে তারা 12টার সময় এখানে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে, তারা এখানে আলোচনা চালছে, নেতাকর্মীরা একে একে আসা শুরু করেছেন। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনের সামনে থেকে। জাতীয় রাজস্ব বোর্ড আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতির পর এবার অবস্থান কর্মসূচি পালন করছেন এনবিআর এর প্রধান কার্যালয় সহ আঞ্চলিক অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল। তবে বৈঠক ফলপ্রসূ হয়নি বলে দাবি করছে সংগঠনটি। এরই পরিপ্রেক্ষিতে সকাল 9টা থেকে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। পরবর্তী কর্মসূচি নিয়ে দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
সরকারের সঙ্গে আলোচনার পরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। কলম বিরতির পর এবার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজস্ব খাত সংস্কার নিয়ে জারি করা অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনবিআর প্রাঙ্গণে কর্মসূচি পালন করছেন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই অবস্থান কর্মসূচি। আমি যদি আপনাদের একটু দেখাই, সকাল থেকেই কিন্তু এখানে জড়ো হয়েছেন সবাই। এখানকার সব বিভাগের কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু এখানে অবস্থান করছেন। মাঝে মধ্যে স্লোগান দিয়ে কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার কিন্তু এনবিআর সংস্কার পরিষদের 13 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সহ আরও 2 জন উপদেষ্টা। সেখানে তাদের দাবির কথা কিন্তু তুলে ধরা হয়। তবে বৈঠক শেষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কিন্তু তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তারা দাবি করেছেন যে তাদের এই বৈঠক কিন্তু ফলপ্রসূ হয়নি। সরকারের সঙ্গে তাদের এই বৈঠক ফলপ্রসূ না হওয়ার কারণেই কিন্তু এরই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই আজকের এই কর্মসূচি সকাল 9টা থেকে এখানকার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। দুপুরে এনবিআর প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে সংবাদ সম্মেলন। তখনই কিন্তু আসলে আমরা জানতে পারবো এখানকার কর্মকর্তা কর্মচারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে। জানিয়ে রাখতে চাই 30 এপ্রিল এই অধ্যাদেশ জারির পর থেকে কিন্তু 30 এপ্রিল থেকে কিন্তু অধ্যাদেশ জারির পর থেকে 30 এপ্রিল থেকে এখানে কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করে আসছিলেন। গতকাল ছিল তাদের গতকালের জন্য সাময়িক কর্মসূচি স্থগিত থাকলেও সকাল 9টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি আবার পালন করা শুরু করেছেন। এই ছিল আমার কাছে এনবিআর থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম এনবিআর ভবনের সামনে থেকে। সংবাদে আরও থাকছে। যশোরে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট। সুদৃঢ় হয়েছে 3 বাহিনীর পারস্পরিক সমন্বয়, বললেন নৌবাহিনী প্রধান। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এ দিন ধার্য করেন। এর আগে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোবাইদা রহমানকে জামিন দেন আদালত। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। 5 আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা 1 বছর স্থগিত করে সরকার। 17 বছর পর 6 মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জোবাইদা রহমান। তার আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেওয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক জোবাইদা দম্পতি। ঈদযাত্রায় আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বাংলাদেশ রেলওয়ে আজ বিক্রি করছে 31 মে টিকিট। ভোগান্তি কমাতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে। প্রথম আধা ঘন্টায় প্রায় 30 লাখ হিট পড়েছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। আগামীকাল দেয়া হবে 1 জুনের টিকিট। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের সুবিধায় অনলাইনে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন বসানো হলেও তা বন্ধ রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি মেশিনেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যাত্রীদের টিকিট কেনার সুবিধায় পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট সকাল 8টা থেকে শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করা হবে। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা। উৎকট দুর্গন্ধ তো আছেই, বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। প্রিন্স আরেফিন এবং মোবারক হোসেন শোভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার হয়ে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এরকম 90 টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়।
সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। পরিষ্কার আসলে শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সব কিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। 10 হাত মাটির নিচে মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো ভালো, মাছের খয়সও নাই। এখন ওই যে বোতল টোতল ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায়। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার ল চেঞ্জ করা, বারবার একটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কি করছে সেটা হলো ফোকাস করতে হবে। পয়ঃবর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। শারজায় আজ বাংলাদেশের মান বাঁচানোর লড়াই, আধিপত্য রেখে জিততে চায় লাল সবুজ। প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারানোর স্বপ্নে বিভোর আমিরাত। 7 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন সমিতি থেকে আসা কর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন সংস্কার কার্যক্রমে গুরুত্ব না দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে নানাভাবে বৈষম্য করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি। এক ও অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করার দাবি জানানো হয় সমাবেশে। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির আলাদা অনুসন্ধানকারী কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে সকাল 10টায় দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন তারা। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ এনসিটিবিকে কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন দিয়েছেন। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এবার বাণিজ্যের সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী বিভাগের 8টি জেলায় প্রস্তুত করা হয়েছে 43 লাখ কোরবানির পশু। বাড়তি যত্ন নিচ্ছেন এ অঞ্চলের খামারিরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী অঞ্চলের প্রায় বাসাবাড়িতে 1-2টি করে দেশি গরু, খাসি, মহিষ লালন পালন করছেন খামারিরা। তবে বড় বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড ও মীর কাদিম সহ নানা জাতের গরু কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে হিষ্টপুষ্ট করা হচ্ছে। খেয়ার খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি, পাশাপাশি গরু জানি ডিস্টার্ব না হয়, পেট গরম না হয়, আমরা হলো প্যারা খাওয়াইতেছি। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর সিটি হাট সহ বিভাগের 8টি জেলার হাট ও খামার থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। দাম খুব বেশি, মানে কোনো মাপে নাই। সুন্দর বেশি কুরবানির লেগে, এগুলোর লেগে দাম বেশি, যেগুলো পুষা হলে কম দাম। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকায় প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় দেশি গরুর খামারিরা এবার ভালো দাম পাবেন এমন প্রত্যাশা প্রাণী সম্পদ বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
যশোর বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান। এ সময় শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর সাফল্য তুলে ধরে তিনি বলেন, 3 বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সম্পর্ক আগের চেয়ে অনেক সুদৃঢ়। আকাশে গর্বের গর্জন আর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীতে সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের দৃপ্ত পদচারণা। আকাশ জয়ের স্বপ্ন নিয়ে বিমান বাহিনীতে ভর্তি হওয়া 46 জন ক্যাডেট কমিশন লাভের মধ্য দিয়ে নতুনভাবে যুক্ত হলেন স্বদেশ প্রতিরক্ষার কাজে। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 3 বাহিনীর পরিধি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন ফাইটার বিমান যুক্ত হওয়ায় বাড়ছে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট স্কোয়াড্রন এবং নতুন ফাইটার স্কোয়াড্রন সংযোজন, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত অপারেশনাল প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আমরা সকলেই একমত পোষণ করেছি। পরবর্তীতে প্রশিক্ষণকালীন কৃতিত্বের জন্য নবীন অফিসারদের মাঝে ট্রফি ও ব্যাজ বিতরণ করে দেওয়া হয় সম্মানসূচক তরবারি। এ সময় উচ্ছ্বাসিত ক্যাডেটরা দেশ রক্ষায় সর্বাত্মক নিয়োজিত থাকার আশা ব্যক্ত করেন। বর্তমান যে প্রশিক্ষণ ধারা বিদ্যমান আছে, এতে করে আমাদের ভবিষ্যতে আমাদের দেশে এই একাডেমি থেকে আরও যোগ্য কমিশন নিয়ে বের হয়ে আসবে। ছোটবেলা থেকেই উড়ন্ত বিমান দেখে মনের কোণে যে স্বপ্ন আমি বুনেছিলাম তা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। কুচকাওয়াজ শেষে ফ্লাইং পোস্ট ও অ্যারোব্যাটিক প্রদর্শনীতে প্রকাশ পায় বিমান বাহিনীর কৌশলগত দক্ষতা ও আধুনিকতার পরিচয়। আদনান তুর্য, সময় সংবাদ, যশোর। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ইসরায়েল ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিলেও এখনও বিতরণ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েলের দাবি, ময়দা, শিশু খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ করেছে। এদিকে নতুন করে সামরিক অভিযান চালানোর জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একদিনে অবরুদ্ধ উপত্যকায় অবিরাম বোমা বর্ষণে নিহত হয়েছেন অন্তত 70 জন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে লজ্জার সঙ্গী হয়েছে টাইগারদের। 2 ম্যাচ শেষে 1-1 সমতায় আছে 2 দল। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তির কথা ভেবে আরব আমিরাত সিরিজে যুক্ত করা হয় আরও একটি টি-20। সিরিজ নিশ্চিত করতে এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছে লিটনের দল। দ্বিতীয় ম্যাচের বোলিং ফিল্ডিংয়ের হাস্যকর ভুলগুলো শুধরে এই ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া সফররতরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইশরাককে মেয়রের চেয়ারে বসাতে 7ম দিনের মতো রাজপথে সমর্থকরা। মৎস্য ভবন মোড় অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কিছুক্ষণ পর। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনসিপির। ইসির পুনর্গঠন ও স্থানীয় ভোটের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ। এবং সরকারের সঙ্গে আলোচনার পরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। 5 দিন কলম বিরতির পর এবার অবস্থান কর্মসূচি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।